দিনের ছিল, তখন আমি ওকে নিয়েছিলাম বিপ্লবদার থেকে। আমার ফ্যামিলি সব থেকে ছোট সদস্য। তাছাড়া বিপ্লবদাকে যখনই ফোন করা হয় ওর সম্বন্ধে কোনো ভ্যাকসিন হোক বা আদার্স যা হোক সমস্ত কিছু সবসময় অ্যাক্টিভ থাকে, সবসময় আমরা পাই। একেবারে সার্ভিসটা এবং অ্যাটেন্ডেন্সটা খুব সুন্দর। যখন টাকা তখন পাওয়া যায়, যখন ভ্যাকসিন হোক বা কোনো রকম প্রবলেম হলে বিপ্লবটাকে পাওয়া যায়। বিপ্লবটা সবসময় থাকে। চললো দেখুন। দেখো 19 দিনের বাচ্চা, only 19 days হ্যাঁ। क्या बात। আর 5-6 দিন হয়েছে চোখ ফুটেছে, তার মধ্যে আবার আওয়াজ করছে দেখো খুব। বাবার মেয়ে পাশাপাশি দেখো। স্বাগত আরেকবার আমার চ্যানেলে। ধন্যবাদ। কারণ প্রথমে যেটা হয় শুরু আমার নর্মালি প্যাটার্ন হচ্ছে কি আমি প্রথমে জানি জায়গার নাম কি কি আছে এসব কিছু শুনি জানি, প্রথমে একটা গিফট দিয়ে শুরু হয় না। তা তুমি আমাদের দর্শক বন্ধুদের দারুণ একটা গিফট দিয়ে দিলে, পুরো স্টার্টিংটাই ধামাকা। সো ধামাকা কিছু নাই, আমি কি বোমের দোকান খুলেছি নাকি তুমি ধামাকা? they are not boom, they are bombshell. Right, bunch of happiness. এখানে কোনো ধামাকা হবে না। তো আমার একটা ছোট ছোট বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি, যেহেতু অরিজিনাল ব্রিড আমরা সবাই মানে দেখার জন্য মানে উন্মুখ হয়ে থাকি এখন এই মুহূর্তে, কারণ সব জায়গাতে ম্যাক্সিমামদের তোমার যা দেখতে পাই যে ক্রস বলো বলো, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এইভাবে অরিজিনাল জিনিসগুলোকে দেখা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। আসল সিরজু চেনার উপায় কি? দেখো যারা একদম নতুন, এটা আমি তোমাকে অলমোস্ট হয়তো আগেও করেছি, এটা আমি এর আগেও বলেছি, তবু আরেকবার বলে দিচ্ছি। সামনে দেখো অরিজিনাল সিরজুই আছে। এবার তোমাকে আমি একটু অন্যরকম ভাবে বোঝাই। প্রথমে আমরা বোঝাতাম আঙুল দিয়ে, এখানে যে কতটা ছোট নাক সেটা দেখো, ঠিক আছে। এবার মেন যেটা হয়, এই ব্রিড গুলোকে মেনলি বলে ব্র্যাকিসেফালিক ব্রিড। ব্র্যাকিসেফালিক ব্রিডের যেটা হয় সেটা হলো ফেসটা পাঁচ হবে। ব্র্যাকিসেফালিক ব্রিডের মধ্যে তোমার পাগ আছে, সেমি ব্র্যাকিসেফালিকের মধ্যে লাসা আছে, পাগ তোমার ফুল ব্র্যাকিসেফালিক, সিরজু ফুল ব্র্যাকিসেফালিক, তোমার পিকিনিজ এগুলো ফুল ব্র্যাকিসেফালিক, যাদের মুখটা পাঁচ, নাকটা ছোট। আচ্ছা, ঠিক আছে। এবার অরিজিনাল সিরজু চেনার উপায় কি, যেটা আমাদের আমেরিকান ক্যানেল ক্লাবের ইয়ে অনুযায়ী, এদের যে নাকের টিপটা থেকে এই মাথার পিছন দিকটা অবধি, এই যে লেংথটা, এই টিপ, এই নাকের টিপ থেকে মাথার এই পিছনটা যেখানে মাথাটা শেষ হচ্ছে, এই ঠিক এই পয়েন্টটা, এই পয়েন্ট অবধি এদের যে মানে তার থেকে নাকের সাইজটা হবে 1/4 অথবা 1/5। এখান থেকে এটা যতটা লম্বা হবে, এখান থেকে এটা যতটা লম্বা হবে, সেক্ষেত্রে এই টোটাল সাইজের মধ্যে 1/4 হবে তোমার নাকের সাইজ। ওকে। এবার সেটা 1 ইঞ্চিও হতে পারে, তোমার 1.25 ইঞ্চিও হতে পারে, আর সেটা তোমার 1/2 ইঞ্চিও হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে কি তোমার বেসিক যেটা থাকে, সেই বেসিকটাই হলো কি তুমি আজকে আমাদের সামনে তুলে ধরলে। এবার এর যদি আমি সেই হিসেবে দেখি, দেখো এর প্রায় 1.25 ইঞ্চির কাছাকাছি নাক, ঠিক আছে, এখান থেকে। এবার অনেক ক্ষেত্রে মনে হয় নাকটা একটু লম্বা, কোনো কোনো ব্রিডে মনে হয় নাকটা যেন একটু লম্বা, তাদের দেখবে তাদের হেড সাইজটাও বড়। মানে হেড সাইজ যত বড় হবে সেই অনুপাতে নাকের লেংথও একটু বেশি হবে। আবার হেড সাইজ ছোট হলে নাকের লেংথ কম হবে। ওকে। তোমাকে এর সাথে সাথে আরেকটা কুকুর রেখে আমি, মানে আরেকটা ফিমেল আছে আমার কাছে, ওকে রেখে একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ প্লিজ দেখো, তাহলে আরো জিনিসটা বুঝতে পারবে। আমি তো আরো একটা জিনিস জানতেও চাই তোমার থেকে, সেটা হলো গিয়ে কোটের ব্যাপারটা। কোটটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো চাটা অলরেডি শুরু করে দিয়েছে। ও প্রেগন্যান্ট, ও ডেলিভারি আছে। ও নাইস। 4-5 তারিখে এক্সপেকটেশনে আছে। হ্যাঁ হ্যাঁ। বাবা দেখো দারুণ। একে দেখো, এটা গোল্ডি। হ্যাঁ, এও ফিমেল। এবার এর নাকটা দেখো তুমি, এর হেড সাইজের অনুযায়ী এর নাকের লেন্থ দেখো আরো ছোট। ওকে, ঠিক আছে। এই যে হেড সাইজটা যেটা আছে সেই অনুযায়ী দেখো আরো ছোট আছে, আরো ছোট। ও যেহেতু হেড সাইজটা ছোট, এর হেড সাইজটা বড়, সেই জন্য নাকটা একটু লম্বা।
বুঝতে এর পেরেছি। তুলনায়। এর তুলনায় মানে এটা ডিপেন্ড করে। আচ্ছা, এইবার দাদা আমি একটা জিনিস রাখি প্রশ্ন, সেটা হলো কোট নিয়ে, ডবল কোট আর তোমার সিঙ্গেল কোট, এটার পার্থক্য। সিঙ্গেল কোট কখনোই হবে না, যেহেতু এরা বরফের দেশের কুকুর, সুতরাং এদের ডবল কোট হতেই হবে। এদের ভিতরে একটা হালকা একটা দেখো পশম টাইপের আছে, এটা তো আউটার কোট বড় লোম যেটা হচ্ছে, কিন্তু এর হুম। ভিতরে হালকা পশম যেটা আছে, যেটা ঠান্ডাটাকে প্রিভেন্ট করার জন্য বা হিটটাকে প্রিভেন্ট করার জন্য। আচ্ছা, আর সিল্কি তো হবেই, তুমি দেখেই বুঝতে পারছো কতটা সিল্কি আছে। তুমি গ্রুমিং পার্টটা খুব সুন্দর করো, এটা তোমার অলরেডি ইয়ে দেখে না না, বুঝতে আমি খুব পারছি। ভালো গ্রুমার নই, আমি যতটুকুনি নিজে পারি ততটুকুনি করি। নখানা সিরজুকে প্রফেশনালি গ্রুম করাতে গেলে প্রচুর টাকার খরচা ভাই। তো আমি যতটা পারি আমি সেইভাবেই করি, আস্তে আস্তে করে করি, কিন্তু ঠিকঠাকই আছে মোটামুটি। আচ্ছা, খুব ভালো সেটা বলবো না। তোমার কাছে রাইট নাও এই মুহূর্তে কটা মেল ফিমেল আছে? আমার কাছে মেল আছে একটা, ফিমেল আছে আমার কাছে 7খানা। ও নাইস, 7টা, আর তার মধ্যে একটা অলরেডি এক্সপেকটেশনে, যেটা আমরা একটা দেখতে পাচ্ছি already ওইখানে। expectation এ, তোমার পিছনে এক ভদ্রমহিলা বসে আছেন, উনি ইনি? হ্যাঁ উনি আপাতত হিটে আছেন। আচ্ছা, ও বাহ। মানে 4-5 দিন পরে ওরও ম্যাটিং শুরু হবে। ওর এটা সেকেন্ড হিটেই ম্যাটিং করানো হচ্ছে। বডি ওয়েট 6 কিলোর কাছাকাছি। আমার পিকলুর বডি ওয়েট 8 কিলো। 8 কিলো। হ্যাঁ, আর এজ কত হয়েছে এখন তাও বললে? পিকলুর এটা পুরো হলো তোমার এই ডিসেম্বর আসলে 3 বছর হবে। আচ্ছা আচ্ছা, এবার মানে যেটা সবাই অলরেডি ফেস করে সেটা হলো গিয়ে ট্রেনিং নিয়ে, মানে পটি ট্রেনিং বলো, অর্থাৎ বিহেভিয়ারের দিক থেকে যদি জানতে চাই যে এদের পটি ট্রেনিং করানোর সহজ কোনো উপায় কি তুমি হেল্প করতে পারো? পটি ট্রেনিং করানোর এদের এমন কিছু বড় চাপের কিছু না। খাবার পরে একে নিয়ে গিয়ে তুমি একটুখানি বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে গিয়ে একটা জায়গাতে বসাও, দেখবে ওর পটি ট্রেনিং অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। ওকে, এদের জন্য কোনো কিছু আলাদা করে কিছু লাগে না। একটা হ্যাবিট তৈরি করতে হবে, সেটা সময় লাগে। এই নয় যে আমি আজকে নিলাম আর কালকেই একদম ট্রেন্ড হয়ে গিয়ে বাইরে পায়খানা করতে চলে যাবে, তা না। জেনারেলি এদের বাইরে নিয়ে যাওয়া উচিত নয়। যারা বাথরুমে পায়খানা বা বাথরুমে যারা নিয়ে যে উনি প্র্যাকটিস করাতে চাইছেন, তাকে সেইভাবে বাথরুমেই নিয়ে যেতে হবে, তারপর ওখানেই ওরা শিখে যাবে। কিন্তু সেটাও সময়ের একটা ব্যাপার, যেহেতু ছোট ব্রিড, এদের ব্রেনটাও ছোট, অত তাড়াতাড়ি ক্যাচ করে না। ও মা, বাহ। আমার ডাইনা। বৌদি, ফার্স্ট অফ অল কেমন আছেন? ভালো আছে, ভালো আছে। খুব ভালো আছি, খুব ভালো আছি। এই তো আমার বেবি কি নাম কি? ডাইনা। ডায়না? আরে বাবা, এই এক্ষুনি যে তোমার দেখলাম। সিরজু এম্পায়ারের প্রিন্সেস। এরকম এজ তোমার কত বললে? 4 দিনের গ্যাপে? আজকে 24 দিন বয়স। 24 দিন এজ। আচ্ছা, তুমি তো অলরেডি এই ব্রিড নিয়ে নাড়াঘাটা করো, তো তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাইছিলাম যে তুমি এদের হেলথ ব্যাপারটা নিয়ে কতটা পরিমাণে মানে বুঝতে পারো যে এই বেবির গ্রোথটা ভালো আছে, বা এ আরো বেশি করে শাইন করতে পারে? মানে ওভারঅল এদের ডেইলি গ্রোথের কথা জিজ্ঞাসা করছো না, ফিউচারটা কি হতে পারে? ফিউচারটা কি হতে পারে? ফিউচার জেনারেলি দেখো, প্রত্যেকটা বাচ্চা মোটামুটি যখন ডেলিভারি করানো হয়, ধরো এক একটা বাচ্চার বডি ওয়েট কারুর 190 গ্রাম, কারুর 200 গ্রাম, কারুর 280, 240 গ্রাম, 235 গ্রাম এর মধ্যে থাকে আচ্ছা, জেনারেলি। এবার আমরা দেখি যেগুলো একটু উপরের দিকে বডি ওয়েট যাচ্ছে, মানে 240 গ্রাম, 250 গ্রাম ওজনের বডি ওয়েট যেগুলো দিকে যাচ্ছে, হ্যাঁ, সেই ব্রিড গুলো, সেই বাচ্চাগুলো ফিউচার সেগুলোই বেশি ভালো হয়। তবে এটা কিন্তু একটা জিনিস বলো তো, এই বাচ্চাটা ধরো 4th বেবি, ঠিক আছে, এই সব থেকে লেটারের মধ্যে সব থেকে বড় বাচ্চা, 4th বেবি কিন্তু এটা। ফার্স্ট যে আছে এর থেকে অ্যাটলিস্ট 100 গ্রামের কাছাকাছি ওজনের ডিফারেন্স আছে। হ্যাঁ। তো সুতরাং অনেকেও বলে না যে ফার্স্ট বেবি হলে ভালো হবে, সে লাস্ট বেবি হলেই হবে। এটা আমি আগের ভিডিওতে বলেছি। আগের ভিডিওতে তুমি জানিয়েছিলে, তো এটাও আজকে তুমি same এটা একই দেখিয়ে জিনিস। দিলে। এর ফার্স্ট বেবিটা যেটা আমি তোমাকে দেখালাম তখন, সাদা ফুল বডি সাদা যেটা আছে, হ্যাঁ, এটা ফার্স্ট বাচ্চা, এটা 4th বাচ্চা। 4th বেবি। এর গ্রুমিংটা সত্যি, মানে গ্রুমটা এনে রানি, সত্যি ভালো। এনে রানি। প্রত্যেকটা বাচ্চার আমার সেম প্যাটার্ন, এই ফেস প্যাটার্ন গুলো সেম। বডির কালার বিভিন্ন রকম হতে পারে, বা বডির যে তোমার এগুলো বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এই ফেসটা সব কজনেরই একই রকম। আচ্ছা, এখন কি মানে সব বেবি গুলোকে বাইরে আনার জন্য একদম ঠিকঠাক ওয়েদার? বাইরে মানে আমার মানে এখানে তোমাকে দেখানোর জন্য? আমাকে দেখানোর জন্য বলো, বা আদার্সে যেভাবে এরা এখন খোলামেলা আছে,
তো 24 দিন বলছো সদ্য, 24 দিন কারো 28 দিন হবে। তো এখন এই সময়তে তোমার কি মানে না না, এই আমি বাইরে weather-এ- তো এদের নিয়ে যাই না, আমার ঘরের ভিতরেই থাকে। আচ্ছা, এমনি ছাড়া হয় নিচে, মাঝে মধ্যে ছাড়া হয় যাতে এদের ওয়াকিংটা এরা Walking টা। শিখে যায়, yes, আর yes. একটু এক্সারসাইজও হবে, এদের খিদেটাও বাড়বে। এখন এরা কি খাচ্ছে, এখন তোমার বেসিক্যালি মাংস, ডিম আর রাঙা আলু আর তোমার চিকেন ব্রোথ। এই বাচ্চাগুলো? হ্যাঁ হ্যাঁ। আহ। তো আরেকজন তো মানে বহাল তবিয়তে চিৎকার করে যাচ্ছে। ও আমি পাশে- একটা জিনিস জানতাম এই রিলেটেড, মানে প্রশ্ন তোমাকে করেই দিই। হুম। সেটা হলো গিয়ে সিরজু কি মানে খুব বেশি ঘেউ ঘেউ করে? মানে দেখো যেহেতু এটা ফ্ল্যাট কালচারে অনেকে তোমার খুব বেশি থাকে। ঘেউ ঘেউ করে না, যেহেতু ওই পাশের কুকুরগুলো চিল্লাচ্ছে বলে ওই জন্য ঘেউ ঘেউ করে, নইলে মোটামুটি এক বাড়িতে কেউ আসলে হয়তো মিনিট এই সেকেন্ড 20-30 সেকেন্ড হয়তো একটু করলো, ব্যাস সেরকমই। আর এদের আওয়াজ কিন্তু ফ্ল্যাটের মধ্যে হলে কি হবে, ফ্ল্যাটে যেহেতু ডোর সবসময় বন্ধ থাকে, হুম। ভিতরে ডাকলে কিন্তু বাইরে শুনতে পাবে না। আচ্ছা, মানে এদের ওই সাউন্ড বক্সের মতন সিস্টেম, ওই জায়গাতেই আওয়াজটা থাকবে, ওই জায়গাতেই মাইকের থাকে। মতন নয় যে অনেক দূর অব্দি যাবে। অ্যাকচুয়ালি তোমাকে এই প্রশ্নটা করলাম কারণ হচ্ছে কি, দেখো যারা অ্যাপার্টমেন্টে থাকে এদের জন্য একটু বড় প্রশ্ন থাকে, বড় কোশ্চেন থাকে তাদের রিলেটেড, যে আমরা নেবো আশেপাশে সবার তো ইয়ে হতে পারে। না, ওতে কোনো অসুবিধা নেই। ও ফ্ল্যাটের মধ্যে দরজা বন্ধ থাকলে, ফ্ল্যাটের দরজা বন্ধ থাকলে এই আওয়াজটা যে ওইটুকুনি জায়গার ভিতরে ওর লাউডনেসটা এটা ছড়াবে না বাইরে। ওকে ওকে। আর এদের কি বাড়িতে মানে একা থাকতে পারে, মানে সেপারেশন অ্যাংজাইটি নিয়ে না, কিছু এদের কোনো উদ্বেগ সেপারেশন অ্যাংজাইটি নেই। নেই? না। মানে এরা যতটা মানে বহাল তবিয়তে অ্যাক্টিভ আছে। আমরা 5-6 ঘন্টা ছেড়ে রেখে চলে যেতে পারি, কোনো অসুবিধা হয় না। রিয়েলি? মানে খাওয়াটা ঠিকঠাক চাই। হ্যাঁ, খাবার নর্মালি ধরো অ্যাডাল্ট স্টেজে তো এদের একবারই খাবার দিতে হবে, সেটা সেই খাবারটাকে দুটো পার্টে আমরা ধরো ডিভাইড করে দিচ্ছি। তো সেক্ষেত্রে কি হয়, সকালবেলা একবার খাইয়ে দিলাম, একবার রাত্রে এসে খাইয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। আরেকটা যারা ধরে নাও ফার্স্ট মানে পেট প্যারেন্ট হতে চলছে, হুম। তারা কি তোমার কোনোভাবে মানে যেটা চায় সেটা হচ্ছে গায়ের গন্ধ একটা থাকে না, অনেক সময় অনেক অনেক কুকুরই থাকে। তো দেখো সেটা সব গায়ে গন্ধ কুকুরের হওয়ার পেছনে বিশেষ কয়েকটা কারণ থাকে। হ্যাঁ। এক তো ঠিকঠাক করে যত্ন না নেওয়া। সব থেকে যেটা মেন যেটা থাকে সেটা হলো গাটা ওদের ভিজে ভিজে থাকাটা, ভিজে থাকলেই গন্ধটা বেশি হবে। এই চামড়াটা যত ড্রাই থাকবে তত এদের এটা হবে না, গন্ধ হবে না। 2 নম্বর পার্ট হলো রেগুলার ব্রাশিংটা। এই রেগুলার ব্রাশিং না থাকলে কখনো এদের তোমার এই ব্লাড সার্কুলেশনটা ভালো হবে। ব্লাড সার্কুলেশন ভালো হলেই তখন এইসব প্রবলেমগুলো, সেবাসিয়াস গ্ল্যান্ডের যেসব প্রবলেমগুলো থাকে সেগুলো থাকবে না, সেগুলো তো থাকবে না। সেক্ষেত্রে গন্ধটাও হবে না। আচ্ছা, আর এদের কানে কোনো ইনফেকশন? কানেরও অবভিয়াসলি সিরজু লং হেয়ার, এদের তো কানে ইনফেকশনের একটা চান্স তো সবসময় থাকেই। হ্যাঁ। তো সেক্ষেত্রে এদের রেগুলার মানে উইকলি একবার করে যদি কানটা পরিষ্কার করা হয়, তার জন্য অনেক রকম মেডিসিন আছে। তোমার এয়ার ক্লিনারে দেখো, আমার প্রত্যেকটা সিরজুর কান দেখো, আমরা উইকলি একটা করে দিন এদের দিই, সেই দিনে এদের কারোর কান পরিষ্কার হয়, কারোর চোখ পরিষ্কার হয়। চোখটা রেগুলার পরিষ্কার করতে হয়, বাকি কানটা, নখগুলো কাটা সবগুলো ওটা সপ্তাহে একদিন করে আমরা করে দিই। আচ্ছা, তো এই ছিল দাদা মানে আপনার কাছে বেসিক্যালি প্রশ্নগুলো রাখার কারণ হচ্ছে গিয়ে যারা নতুন তারা তো অনেক কিছু জানে না। তো আমরা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে অবভিয়াসলি তোমার গাইডেন্সটা এর আগেও পেয়েছে। নিন আর না নিন, আমার কাছ থেকে আমাকে ফোন করলে কোনো অসুবিধা নেই। আমি একটু বেশি হয়তো বলে দেবো, যেটুকু জিজ্ঞাসা করবো তার থেকে। না, যতদূর আমি শুনতে পেয়েছি এবং আমার কাছে ফিডব্যাক এসেছে যে তোমার ভিডিওতে অনেক ভর্তি কমেন্টস আছে যে বিপ্লবদার ভিডিও দেখতে চাই, কবে করবে। এমন এমন হয়তো একটা ভিডিও আপলোড করেছি সেখানেও তোমার কমেন্ট চলে এসেছে তোমার মানে। দেখো বেসিক্যালি আমরা তো যারা ধরো ভিডিও করছি, আমরা তো প্রমোশন বেসিসেও করাচ্ছি, কিছুটা নলেজ দেওয়ার জন্য করছি। আমরা তো এটা তো আসছি অস্বীকার নলেজ করতে নেওয়ার লাভ নেই। জন্য। তোমরা আসছো নলেজ নেওয়ার জন্য, কিন্তু আমি তো কিছুটা প্রমোশন বেসিসেও করাচ্ছি, এগুলো তো অস্বীকার করে লাভ নেই। এবার তোমার একটা ভিডিওতে আমার মোটামুটি 7 মাস 8 মাস অবধি তার কন্টিনিউয়াসলি একটা প্রসেস চলে, আমার কাছে ফোন আসে রেগুলার, আমার কাছে বাচ্চা থাকলে তারা নিয়ে যায়। এবার সব সময় তো আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, অ্যাকচুয়ালি মানে যতদূর আমি জানি যে একটা অরিজিনাল ব্রিডারের এটা একটা বিশেষ ক্রাইটেরিয়া যে অহরহ তারা মানে অনর্গল বাচ্চা না না, produce করে না। এটা ভুল জিনিস যে অরিজিনাল ব্রিডার হলেও তার কাছে অহরহ বাচ্চা থাকবে না, এটা কি বললো? আমার কাছে 7খানা ফিমেল আছে, আমি যদি আরো 5খানা ফিমেল যদি আরো নিয়ে আসি, 12খানা ফিমেল, আমার প্রত্যেক মাসে একটা করে লিটার নামবে, থাকবে না কেন? এটা চিন্তা করতে হবে যে অরিজিনাল ব্রিডার মানে সেই প্রফেশনাল কতটা। আমি প্রফেশনাল ব্রিডার, আমি কুকুরের বাচ্চা বিক্রি করে আমি খাই, আমার ঘর চলে, তো আমাকে তো ওরকম করলে চলবে না।
আমি তো প্রফেশনাল ব্রিডার না, তো আমাকে তো আমার কাছে 12 মাস বাচ্চা লাগে। বাচ্চাটা অরিজিনাল কিনা, আমার কাছে বাচ্চার কোয়ালিটিটা কি সেটা বড় কথা। মাসে একটা করে লিটার নামানো কোনো অপরাধ কিছু নয়, বা তাতে আমি ব্রিডার অরিজিনাল ছেড়ে আমি পাপ্পি মিলিং এর দিকে গেলাম তাও নয়। সে তো পাপ্পি একটা মিলিং এ দেখো গেলে তো তুমি আমার বাচ্চার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে, তো সামনেই আছে। তো এই যে মানে কুকুর বেচার এই ব্যাপারটা যেটা বললেন আপনি, হুম। তো ঘটনা হচ্ছে একটা সেলারও তো তাই করে। সেলার আর একটা ব্রিডের মধ্যে কি কি পার্থক্য? সেলাররা ব্রিডারের মধ্যে পার্থক্য যেটা, ধরো তুমি আমাকে কখনো রাস্তাতে পাবে না যে আমি কুকুরের বাচ্চা বিক্রি করছি। তো তাদের কাছে কি ভালো ব্রিড পাবো না? হ্যাঁ, কেন পাবে না? আমি তো প্রচুর জায়গায় যাই ভিডিও এবার করতে। দুটো জিনিস আছে, আমি তোমাকে একটা কথা বলি। একটা যারা বাইরে থেকে ব্রিড বাচ্চা নিয়ে এসে যারা বিক্রি করছে একটা আলাদা জিনিস, যারা লোকালের থেকে বাচ্চা কালেকশন করে নিয়ে বিক্রি করছে সেটা আলাদা জিনিস। এবার এর মধ্যে আর একটা জিনিস আছে হোম ব্রিডিং। অনেকে বলে হোম ব্রিডিং এর বাচ্চা ভালো, হোম ব্রিডিং এর বাচ্চা ভালো। তো তোমার সব হাতে বাচ্চাই তো হোম ব্রিডিং এর, কোনোটা তার গাছে হচ্ছে না বা জঙ্গলে হচ্ছে না, জঙ্গল থেকে তো নিয়ে আসছি না। এবার হোম ব্রিডিং এর মধ্যে ডিফারেন্স কোনটা থাকে, যে প্রফেশনালি জিনিসটাকে ট্রিট করে তার কাছের বাচ্চা, আর যে একটা শখে ফিমেল নিয়েছে তার কাছের বাচ্চা, দুটোই হোম ব্রিডিং। কিন্তু আমার ঘরে যে বাচ্চা হচ্ছে, আমি ধরো প্রফেশনাল ব্রিডার, আমি নিজেকে এস্টাবলিশ করছি প্রফেশনাল ব্রিডার হিসাবেই, ঠিক আছে? আমার কাছে যে বাচ্চাগুলো ঘরে আমি যেভাবে তৈরি করব, আমাকে যেহেতু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য মান্থ এদেরকে আমাকে সেল করতে হবে, তো আমার বাচ্চার কোয়ালিটি আমি সেইভাবে তৈরি করব যাতে আমার বাচ্চারা চটজলদি বিক্রি হয়ে যায়। দুটো রাস্তা আছে চটজলদি বিক্রি করার, একটা খুব সস্তায় দিয়ে দেওয়া, আর একটা রাস্তা আছে বাচ্চার কোয়ালিটি যদি ভালো হয় মানুষ সেখানে দামটা দেখে না। আমার কাছে যত ক্লায়েন্ট আছে বা তোমার ভিডিও থ্রু যারা আমার কাছে এসছে তারা কখনো আমাকে দাম নিয়ে কোনো প্রশ্ন করেনি। আমি যে দামটা ফিক্স করেছি তারা সেই দামে নিয়ে যায়, এবং তাদের কাছে যে বাচ্চাগুলো গেছে আমি তো তোমাকে বললাম ভিডিও ফিডব্যাক আমি তোমায় দিয়ে দেবো, একবার দেখে নেবে যে বাচ্চাগুলো এখন ফিউচার কি, মানে এখন বর্তমানে কি পজিশনে আছে আর আগে কি ছিল সেগুলো তো দেখেই নেবে। এবার মেন যেটা হয়, ধরো আমি প্রফেশনালি যে জিনিসটাকে ট্রিট করছি সেই জিনিসটা কেউ যদি শখে করে, দুটোর মধ্যে তফাৎ হলো সেই জায়গায়। দুটোই হোম ব্রিড, ওটাও হোম ব্রিড এটাও হোম ব্রিড, তো এই জায়গা হলো তফাৎ জিনিসটা। আরো আছে ঘরে। সো দাদা আমি এবার তাহলে একটা জিনিস ফাইনালি জানবো যে আপনার যে বেবিগুলো আছে সেটা টোটাল হচ্ছে গিয়ে হুম। 12টা। দুটো মা আছে আর অলরেডি একজন এক্সপেকটেশনে আছে ওই কোনায় একদম দাঁড়িয়ে। ওনার নামটা কি? এর নাম মিমি। মিমি। আর হুম। আরেকজন যিনি অলরেডি আছে ওর নাম মিঠি। মিঠি। হুম। আচ্ছা মিঠি, হুম। সেই লাস্টবার যখন কথা হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, নাইস নাইস নাইস। মিঠিকে বার করো। আর প্রাইস আপনি রেখেছেন এদের? প্রাইস অলওয়েজ 20 আপ থাকবে, মানে মানে- তোমার 22 থেকে শুরু করে আমার কাছে 30 অব্দি বাচ্চা আছে। ওর থেকে বেশি দামে আমি বেচবো না, আর আচ্ছা এর থেকে কমেও বেচবো না। আচ্ছা। আর কোয়ালিটি দেখো, আমি অ্যাটলিস্ট মানে আমি আমার মনের কথা বলবো, হ্যাঁ আমি এমন একটা কাস্টমার চাই, মানে ক্লায়েন্ট চাই, কাস্টমার বলাটা ভুল, এমন একটা ক্লায়েন্ট চাই পেট প্যারেন্ট। যে পেট প্যান্ট ইউজুয়ালি, তো একটা অন্তত সে আমাকে বলুক যে আপনি দরকার হয় 1000 টাকা বেশি নিন, কিন্তু বাচ্চাটা যেটা আমাকে দেবেন সেটা যেন কারোর মতন, অন্য কারোর মতন না হয়। ওকে। তখন দেখবে আরো বেশি করে, মানে এই জিনিস এদেরকে আরো ভালোভাবে রিয়ারিং করতে সুবিধা হবে। আচ্ছা পাশে একজন যে অলরেডি চলে এসেছে, আমাদের কাছে দুজন আছেন যারা এক্সপেকটেশনে। বৌদির হাতে যে আছে তার নাম এই একটুখানি মিঠি, বলে দাও। মিঠি। মিঠি। মিঠি, হ্যাঁ। মিঠি আছে, এ অলরেডি এক্সপেকটেশন। এ আর কতদিন তাও এই 2 মাস মোটামুটি? লাগবে। আরো 2 মাস। হ্যাঁ, তার মানে এখন চলছে ফেব্রুয়ারি প্রায় এন্ড, মার্চের তোমার মার্চ এপ্রিলে 25 তারিখের মধ্যে হয়ে যাবে। ওকে। তাহলে আই হোপ, মানে ক্রস মাই ফিঙ্গার, যে তোমার যেমন এই বাচ্চাগুলো যেভাবে একটা ভালো পেট প্যারেন্ট পাক, ভালো জায়গায় প্লেসমেন্ট হোক। এর মধ্যে অলরেডি হয়ে আছে 7খানা বাচ্চা বুকিং হয়ে আছে। অলরেডি বুক। 7টা বাচ্চা অলরেডি বুকিং হয়ে আছে। মানে কি বলবো, হট কেকেরও তো মানে দাম, মানে যে ডিমান্ড থাকে তার চেয়ে বেশি ডিমান্ড। এটা তোমাদের আশীর্বাদে। এটা আমার একটা জেদও এরকম যে আমি একটু ভালো কোয়ালিটি বাচ্চা তৈরি করবো, যাতে যে নিয়ে যাবে সে অন্তত কখনো মনে তাকে পস্তাতে না হয় যে আমি নিয়ে এসেছি পয়সা দিয়ে, লোকে যেন খারাপ না বলে। ওকে নাইস, এটা আমার সত্যি ভালো লাগলো একটা জিনিস দাদা। কি বলতো, ধরো আমি একটা বাচ্চা নিয়ে গেলাম বাড়িতে, আমি তো নিয়ে গেলাম দেখে শুনে, পাশ থেকে একজন হয়তো বললো যে কি বাচ্চা নিয়ে এসছো, সেটা একটা শুনলে বিচ্ছিয়ে রাখবো। তো এমন বাচ্চা তৈরি করে দেবো যে পাশের জন বলে যে না কোথা থেকে নিয়ে এসছো, তাহলে আমিও একটা নেবো। এটা হলো প্রফেশনালিজম। তো আপনার এই যে বেবিগুলো এখনো পর্যন্ত কত দূর দূর গেছে
প্লেসমেন্ট কত দূরে হয়েছে? হচ্ছে মোটামুটি উড়িষ্যা, এদিকে আমার শিলিগুড়ি, দীঘা, দীঘা থেকেও এসেছে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ? বিজয়ওয়াড়া। ওয়াও। গেছে মোটামুটি, যায় টুকটাকি যায়, লোকালে তো আছেই। চুচুড়ো বলছি, তোমার হাওড়া, নৈহাটি, কল্যাণী, শ্রীরামপুর, রেশরা, সব জায়গাতে গেছে। হাই, আমি অর্ঘ। একে দেখছেন, এ হচ্ছে সুজু কুমার। আমার ফ্যামিলির সব থেকে ছোট সদস্য, আমার ছোট ভাই বলতে পারে। প্রচণ্ড অ্যাক্টিভ। এখন ফুল খেলার মোডে আছে। ও যখন 3 মাস 90 দিনের ছিল তখন আমি ওকে নিয়েছিলাম বিপ্লবদার থেকে। এখন ওর 7 মাস বয়স হতে যাচ্ছে। খুব ভালো ব্রিড, কোনো হেলথ ইস্যু নেই, খুব ফার কোয়ালিটি, হেলথ। দেখুন ওর মুখটা, পুরো মা রেশমির মতো দেখতে। তো রেশমি আর পিকলুর ছেলে। ও 7 মাসের মেল। ওকে আমি বিপ্লবদা থেকে নিয়ে এসেছিলাম। আর ও হচ্ছে আমার ফ্যামিলির সব থেকে ভ্যালুয়েবল সদস্য এই মুহূর্তে কোনো সারা জীবনই থাকবে। বিপ্লবদার হোম ব্রিডিংয়ের বাচ্চা অসাধারণ, এবং ওকে আনার পর থেকে ওর আফটার সেলস সার্ভিস বিপ্লবদার থেকে আমি খুব ভালো পেয়েছি। যখনই রাত্রে সকালে যখনই যেই মুহূর্তে দরকার হয়েছে, বিপ্লবদা অল টাইম অ্যাভেলেবেল। ছোটো বড়ো যে কোনো সমস্যার পর, যে কোনো রকম কোনো ইনফরমেশান আমি বিপ্লবদা থেকে যখন তখন নিয়ে থাকি। আমি স্নেহাঙ্গী চৌধুরী, আর এই ঘরে আমার চেরি চৌধুরী। আমরা বিপ্লবদার কাছ থেকে 3 মাস আগে পুচকিটাকে নিয়েছি। পুচকিটাকে খুব মিষ্টি দেখতে, হেভি অ্যাক্টিভ। পুচকিটার পুরো রং, স্বভাব সমস্ত কিছু ওর মায়ের মতো হচ্ছে, ওর বাবার মতো হচ্ছে, আর ওর মা রানীর মতো হচ্ছে। খুব দুষ্টু। তাছাড়া বিপ্লবদাকে যখনই ফোন করা হয়, ওর সম্বন্ধে কোনো ভ্যাকসিন হোক বা আদার্স যা হোক, সমস্ত কিছু সবসময় অ্যাক্টিভ থাকে, সবসময় আমরা পাই। সবসময় যখনই যখনই হোক, রাত হোক, দুপুর হোক, সকাল হোক, যখনই ফোন করি কোনো সমস্যা হলে সাথে সাথে পেয়ে যায়। তো আমরা খুব খুশি হই। ঠিক আছে, চেরিটা তো দুষ্টু চেরি। খুব ভালো। ছেলেকে যার কাছ থেকে নেওয়া হয়েছে তিনিও খুব ভালো, এবং ওনার একেবারে সার্ভিসটা এবং অ্যাটেন্ডেন্সটা খুব সুন্দর। যখন ডাকা তখনই পাওয়া যায়, যেমন ভ্যাকসিন হোক বা কোনো রকম প্রবলেম হলে বলে বিপ্লবটাকে পাওয়া যায়। বিপ্লবটা সবসময় থাকে এবং আশা করি বিপ্লবটা যাতে এরকম সবার সঙ্গে করে, তাই সবার সঙ্গে করছে এই কাজটা করছে, খুব ভালো লাগে। ভবিষ্যতে আরেকটু বড় হতে পারে। তবে চেরি আমাদের ভীষণ দুষ্টু, এটা অ্যাক্টিভ। ভালো, এটা খুব ভালো আমাদের, খুব ভালো। চেরি নিয়ে আমাদের খুব সুন্দর সময় কাটে। আমাদের মেয়ে তো, এটা আমাদের মেয়ে। ছেড়ে দে। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।